নমস্কার, আমি উর্না। শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনারা দেখছেন বাংলা স্পোর্টস বুলেটিন। শুরুতেই দেখে নেব ফুটবলের খবর, আর ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আনোয়ার ইস্যু নিয়ে তীব্র চাঞ্চল্য। দিল্লি হাইকোর্টে ঘটনা নতুন মোড় নিল। আদালত ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির সব রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে দিল। অর্থাৎ আনোয়ারের নির্বাসন, জরিমানা কোনো কিছুই এখন আর কার্যকর নয়। এমনকি আনোয়ারকে দেয়া ফেডারেশনের এনওসিও বাতিল করে দিল আদালত। অর্থাৎ আদালতের রায় অনুযায়ী আনোয়ার এই মুহূর্তে ইস্টবেঙ্গলের ফুটবলার তো ননই, মোহনবাগানের ফুটবলার কিনা তা নিয়েও রয়েছে জটিলতা। আদালত জানিয়ে দিয়েছে শনিবার নতুনভাবে সিদ্ধান্ত নিতে হবে ফেডারেশনকে। সেই সিদ্ধান্তের উপরই নির্ভর করছে আনোয়ারের ভবিষ্যৎ। এখন প্রশ্ন হলো, ফিফা বা অরবিটেশনে না গিয়ে দিল্লি আদালতে গিয়ে কি পাল্টা চাপে পড়ে গেল ইস্টবেঙ্গল? লাল হলুদ বুঝে গিয়েছিল ফিফায় গেলে তারা গোটা ব্যাপারটা কোর্ট অব অরবিটেশনে পাঠিয়ে দেবে এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া আদালত ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাপারটা পর্যালোচনা করবে এবং তাহলে ইমামি ইস্টবেঙ্গল বা আনোয়ারের বিশেষ সুবিধা হবে না। সেই কারণেই হয়তো ইমামি ইস্টবেঙ্গল দিল্লি হাইকোর্টে গিয়েছিল, কিন্তু সেখানে অস্বস্তি আরও বাড়ল লাল হলুদের। আনোয়ারকে খেলানো তো দূরের কথা, আনোয়ার যে তাদের ফুটবলার এ কথা বলার অধিকারও আপাতত হারালো। শনিবার কি হবে সেটা অন্য প্রসঙ্গ। এই পরিস্থিতিতে কি বলছেন লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার? পাইনি, শুনেছি সেটা সাইট হয়ে গেছে, অর্ডার পাই তারপরে দেখব। শুক্রবার সকালে দিল্লি হাইকোর্টের প্রথম রায়ের পর ফেডারেশনের মতোই কিছুটা থমকে গিয়েছিল মোহনবাগানও। প্রথম রায়ে আনোয়ারের নির্বাসন ও জরিমানার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়, কিন্তু দুপুরে দ্বিতীয় রায়ে যখন আনোয়ারের এনওসি বাতিল করা হয় তখন উচ্ছ্বাস ধরা পড়ে মোহনবাগান শিবিরে। রাতে দিল্লি হাইকোর্টের গোটা রায় নিয়ে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত কি বললেন শুনুন। অর্ডারটা আসতে দাও, ফাইনালি এখন অর্ডারটা তো আপলোড হোক, তারপরে আমরা আমাদের রিয়াকশন দেবো। দিল্লি হাইকোর্টে প্রথম রাউন্ডের রায়ে ইমামি ইস্টবেঙ্গল এগিয়ে গেলেও দ্বিতীয় রাউন্ডে বড় ধাক্কা খায়। সকালে প্রথম রাউন্ডের রায়ে আনোয়ারের নির্বাসন ও জরিমানার উপর আদালত স্থগিতাদেশ দেওয়ার পর উচ্ছ্বসিত দিল্লি এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ কি বলেছিলেন শুনে নিন। कोर्ट में द जज वाज शॉक्ड एट एआईएफएफ, मतलब कि उनके जो प्लेयर स्टेटस कमेटी ने प्रोसीजर फॉलो नहीं किया, एंड देन ही वाज शॉक्ड एट कि आपने ऑर्डर दे दिया बट आपने ऑर्डर की रीजनिंग नहीं दी। तो मतलब आपने किसी को गिल्टी प्रोनाउंस कर दिया और ये भी नहीं बताया कि क्यों गिल्टी प्रोनाउंस किया है, कि वो बंदा अपील भी ना कर सके। तो ही हैज सेड कि सारा कुछ दोबारा शुरू होएगा, सारा कुछ कैंसिल है, इट शुड स्टार्ट फ्रॉम मिनट 1 अगेन। कल बुलाओ कमेटी अपनी दोबारा और दोबारा शुरू करो ये। আর দুপুরে দ্বিতীয় রাউন্ডে যখন আদালত আনোয়ারকে দেয়া ফেডারেশনের এনওসি বাতিল করে দেয়, তারপর কিছুটা ধাক্কা খান রঞ্জিত বাজাজও। তবে তারপরও তিনি আশাবাদী শনিবার রায় তাঁদের পক্ষেই যাবে। वही हुआ कि स्टे हो गया ऑर्डर पूरे का पूरा, और जो अनवर का एनओसी का बात है वो कल इनको कल ही डिसाइड करना पड़ेगा इंटरिम में। तो मतलब वो उन्होंने बोल दिया चाहे तुम बाकी चीजें बाद में डिसाइड कर लेना। ये अनवर वाली बात है, अनवर का जो एनओसी है तो ट्रांसफर वाली, ये कल ही डिसाइड करके अकॉर्डिंग टू लॉ, मतलब बेसिकली कल इसको अनवर को हो जाएगा एंड होपफुली बाकी चीजों की भी डिसीजन हो जाएगी। मतलब कल सुबह मतलब जब भी वो टाइम देंगे तब से फ्रेश केस शुरू होएगा। तो मतलब कोई फाइन नहीं है, कोई ट्रांसफर नहीं है, कोई बैन नहीं है, कोई कुछ नहीं है अभी। শুক্রবার গোটা দিন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নজর ছিল দিল্লি হাইকোর্টের রায়ের দিকে। রায় শোনার পর কিছুটা হলেও থমকে গিয়েছেন ফেডারেশনের কর্তারা। এবার কি করবেন তারা? দিল্লি হাইকোর্টের নির্দেশ মতো নতুনভাবে সিদ্ধান্ত জানাবেন, নাকি এএফসি বা ফিফার পরামর্শ নেবেন? কোনো ব্যাপারেই কিছু বলতে চাইলেন না ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। গোটা ব্যাপারটাই প্লেয়ার স্ট্যাটাস কমিটি ও আইনজীবীদের উপর ছেড়ে দিচ্ছেন তিনি। যেহেতু এটা একটা জুডিশিয়াল কমিটির সিদ্ধান্ত রয়েছে, তো সেখানে এআইএফএফ এর পক্ষ থেকে আমাদের কিছু বলার নেই। না মানে একটা খুব কনফিউশন। তুমি চেয়ারম্যান পিএসসি কে জিজ্ঞাসা করো। আচ্ছা, চেয়ারম্যান পিএসসি মানে চেয়ারম্যান পিএসসি কাছে তুমি কমেন্ট চাইতে পারো, সেটা তোমার কাছে আরো যুক্তিযুক্ত হবে। এই কারণেই বলছি যে চেয়ারম্যান পিএসসি এর উত্তর দিতে পারবেন, কারণ ওনারা প্রথম থেকে বিষয়টা দেখছেন। ওই কমিটিতে দুজন লয়ারও রয়েছেন
তো লিগ্যাল টার্মসে কি অর্ডার এসেছে, কি সিদ্ধান্ত, তুমি সব মিলিয়ে ভারতীয় ফুটবলে এমন ঘটনা নজিরবিহীন। ফুটবলার ট্রান্সফার নিয়ে এমন নাটকীয় পরিস্থিতি শেষ কবে হয়েছে? শুধু তাই নয়, শনিবার হয়তো আরও নাটক অপেক্ষা করে আছে। যদি কোনো সিদ্ধান্ত হয়, সেটা যার বিপক্ষে যাবে সে সম্ভবত পরবর্তী পদক্ষেপ নেবে। তাই আনোয়ার ইস্যু নিয়ে টানটান উত্তেজনা আপাতত জারি রইল। মাঠের বাইরের ডার্বি রীতিমতো উত্তেজক। যুব ভারতীতে মোহনবাগান মুম্বাই সিটি এফসি ম্যাচ 2-2 গোলে ড্র। তিরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বাগান। প্রথমার্ধেই 2-0 করেন অ্যালবার্তো রড্রিগেজ, কিন্তু দ্বিতীয়ার্ধে দুটি গোলই শোধ করে দেয় মুম্বাই। গোল দুটি করেন তিরি ও ক্রৌমা। ম্যাচ ড্র হলেও মোহনবাগান মাঝমাঠের বেহাল অবস্থা দেখিয়ে গেল মুম্বাই। মাঝমাঠে ব্লকিং না থাকায় দাপিয়ে খেলল মুম্বাই সিটি এফসি। শনিবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএল এর প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীদের আটকাতে শুরু থেকেই দুই বিদেশি ডিফেন্ডার খেলানোর সিদ্ধান্ত লাল হলুদ কোচ কার্লেস কোয়াদ্রাতে। হেক্টর এবং হিজাজি মাহেরকে প্রথম একাদশে রেখেই ছক সাজাচ্ছেন তিনি। একই সঙ্গে থাকছেন জোথান পুয়া ও মোহাম্মদ সিরাক টেক। একই সঙ্গে থাকছেন জোথান পুয়া ও মোহাম্মদ রাকিব। তবে এই ম্যাচেও প্রথম একাদশে খেলার সম্ভাবনা নেই দিয়ামান টাকোজে। শোনা যাচ্ছে মাদি তালালকে রেখেই প্রথম একাদশ সাজাচ্ছেন তিনি। চলতি মরশুমে রক্ষণ সবচেয়ে বেশি চিন্তায় রেখেছে কার্লেস কোয়াদ্রাতকে। সেই দিকে এখন বাড়তি নজর রয়েছে স্প্যানিশ বসের। দীর্ঘদিন বারাসাত স্টেডিয়ামে খেলা বন্ধ থাকার পর অবশেষে স্বমহিমায় ফিরছে উত্তর চব্বিশ পরগনার এই সাজানো গোছানো স্টেডিয়াম। দ্রুতগতিতে বারাসাতের বিদ্যাসাগর স্টেডিয়ামের সংস্কারের কাজ চলছে। কৃত্রিম ঘাসের পরিবর্তে ন্যাচারাল টার্ফ বসছে। খুব শীঘ্রই নতুনভাবে উদ্বোধন হবে এই স্টেডিয়ামের, জানালেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি ও বিধায়ক নারায়ণ গোস্বামী। এটা নিয়ে আমরা ভেরি রিসেন্ট একটা মিটিংও করি, সভা করি, যে স্টেডিয়ামটা আমরা এটাকে যে কৃত্রিম ঘাস ছিল সেটাকে তুলে দিয়ে আমরা এখন ন্যাচারাল যে ঘাস হয়, যে ঘাসের ওপরে খেলতে সুবিধে, সেই ঘাসটা দিল্লি থেকে এসছে। গোটা দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে একটা ফুটবল যদি হয় এবং সেটা ফুটবলার তৈরি করতে হবে। উদম ছেড়ে দিয়ে রাখলাম, আয় 2 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য খেল, এরকমভাবে কোনো জিনিস, মানে যে কোনো জিনিস সেই ছেলেটাই পড়াশুনোয় ভালো যে নিয়ম করে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা। তাহলে কেন আমার জেলার ছেলেরা ন্যাশনালে খেলবে না? কেন আমার জেলার ছেলেরা ইন্টারন্যাশনাল লেভেলে যাবে না? তো এইটা করতে গিয়ে যদি বিদেশি কোচ এনেও যদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হয়, সেরকম ভাবনা চিন্তার মধ্যে আমরা আছি। উদ্বোধনেই চমক থাকছে। মোহনবাগান ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই উদ্বোধন হবে বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়ামে। নিশ্চয়ই আমরা এটা করতে চলেছি। মাঠের ঘাস ওভারঅল বপনের কাজ কমপ্লিট, সেটা এরপরে হলে নেক্সট আমরা জানুয়ারির প্রথমেই আমরা একটা বিশাল কিছু করতে চাই। ইস্টবেঙ্গল মোহনবাগানের মতো ক্লাবদের একটা খেলা, সেই অ্যাপিল আমি মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে অলরেডি রেখেছি। তিনিও 2-1 বার ভিজিট এসছেন, অরূপদানি গিয়ে ভিজিট এসছেন, আমরা ছিলাম, ডিএম সাহেব ছিলেন, আরও টেকনিক্যাল পার্সনরা ছিলেন। ফুটবল মাঠে তো অবশ্যই, তার বাইরেও রেকর্ডে ধারা অব্যাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার সোশ্যাল মিডিয়াতে ইতিহাস তৈরি করলেন এই কিংবদন্তি। প্রথম ব্যক্তি হিসেবে সোশ্যাল মিডিয়াতে 1 বিলিয়ন ফলোয়ারের মালিক রোনাল্ডো। এই মুহূর্তে ইনস্টাগ্রামে তার ফলোয়ার 639 মিলিয়ন, ফেসবুকে 170 মিলিয়ন, টুইটারে 113 এবং ইউটিউবে 50 মিলিয়ন ফলোয়ার। আসছে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ। এছাড়াও রয়েছে ক্রিকেটের অনেক খবর। 22 গজের যাবতীয় সব খবর নিয়ে এবার আমাদের সেগমেন্ট লে ছক্কা। ভারতীয় দলের কোচ হওয়ার পর প্রথমবার ঘরের মাঠে নামছেন গৌতম গম্ভীর। শুক্রবার থেকে শুরু হয়ে গেল বাংলাদেশ বধের প্রস্তুতি। আগামী 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। ছুটি কাটিয়ে লন্ডন থেকে সরাসরি চেন্নাইয়ের প্রস্তুতিতে যোগ দিয়েছেন বিরাট কোহলি। এদিনই পৌঁছেছেন রোহিত শর্মা। দীর্ঘদিন পর এই টেস্ট দিয়েই সাদা জার্সিতে ফিরতে চলেছেন ঋষভ পান্ত। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে এখন থেকেই ছক কষা শুরু গম্ভীরের। গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে ঘরের মাঠে প্রথম টেস্টে নামছে ভারত। সেখানেই ভারতের সামনে এক বিশেষ রেকর্ডের হাতছানি। বাংলাদেশের বিরুদ্ধে এই টেস্ট জিততে পারলে 92 বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার হারের থেকে জয়ের সংখ্যা বেশি হবে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে লাল বলের ফরম্যাটে ভারত জিতেছে 178টি ম্যাচ, হেরেওছে 178টি ম্যাচই। বাংলাদেশকে প্রথম ম্যাচে হারাতে পারলেই নতুন ইতিহাস গড়বেন রোহিত শর্মারা।
পারিবারিক কারণের জন্য শ্রীলঙ্কায় ভারতীয় শিবিরে যোগ দিতে পারেনি মর্নি মার্কেল। আগামী 19শে সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় দলের প্রস্তুতিতে যোগ দিলেন প্রাক্তন প্রোটিয়া পেসার মর্নি। তার পরামর্শে বুমরা, মোহাম্মদ সিরাজরা আরও ধারালো হয়ে উঠতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। এর আগে অনেকেই সানগ্লাস পরে ব্যাটিং করেছেন, সাফল্যও পেয়েছেন। দলীপ ট্রফিতে শ্রেয়াস আইয়ারও তেমনই কিছু একটা করতে চেয়েছিলেন, কিন্তু যেমন ভাবনা তেমন কাজ করতে পারেননি। বরং 7 বলে 0 রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপরই শ্রেয়াস আইয়ারকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে নানান ট্রোল। শ্রেয়াসের ব্যাটিংয়ের সময় সানগ্লাস পরা নিয়ে নানান কথাবার্তাই এখন নেটিজেনদের মুখে। সারাদিন হরেক রকম মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই এবারে আমাদের সেগমেন্ট থ্রো ইন। আমি ধোনি এবং সৌরভের নেতৃত্বে খেলেছি, দীর্ঘদিন খেলেছি, তবে ভারতীয় দলে জায়গা পেয়েছিলাম সৌরভের নেতৃত্বে। আমার মনে হয় সৌরভই সেরা। কেউ দলের অধিনায়ক হয়, কেউ কেউ আবার দলকে এগিয়ে নিয়ে যায়। রোহিত সেই রকম নেতা যে দলকে এগিয়ে নিয়ে যায়। 2023 সালের একদিনের বিশ্বকাপ হোক বা এই বছরের T20 বিশ্বকাপ, রোহিত সামনে থেকে নেতৃত্ব দিয়েছে দলকে। যেভাবে ব্যাট করেছে তাতে বাকিদের কাজটা সহজ হয়ে গিয়েছে। ও সত্যিকারের নেতা, দলের সকলকে নিজের মতো খেলতে দেয় রোহিত। ভীষণভাবে চেয়েছিলাম প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে, সব রকম চেষ্টা করেছিলাম, কিন্তু একের পর এক চোট আমায় পিছিয়ে দিয়েছে। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করতে না পেরে অবসাদে ডুবে গিয়েছিলাম। মাথা কাজ করছিল না, কিছু ভাবার মতো জায়গাতেও ছিলাম না। কখনো কখনো মনে হতো অবসর নিয়ে নিয়ে একবার আত্মহত্যা করার কথাও ভেবেছিলাম। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখুন প্রতিদিন রাত 10টায়।